তুমি খুব ভালো হয়েছে তুমি এসে গেছো। কোথায় ছিলি তুই? আসলে আসলে দাদা আমি ওই অ্যাকচুয়ালি ওই করা বন্ধ কর। কোথায় ছিলি তুই? ও আসলে দাদা আমি এমনি এসেছিলাম এখানে, এমনি। ওর সাথে দেখা করতে গেছিলি না? কতবার বাবা আর আমি তোকে বারণ করেছি ওই লোকটার সাথে দেখা করবি না। দেখো দাদা তুমি বুঝবে না। কি বোঝাতে চাইছিস তুই? আমাদের একটা কথাও শুনিস না তুই। এবার আমি আর কিচ্ছু শুনবো না। তুই এই হোটেল আজকেই ছেড়ে চলে যাবি। আমি কোথাও যাব না। এখানেই আছে না ও কি করে জানলো যে তুই এখানে আছিস? তোর পিছু নিতে নিতে ও এখানে এসেছে না? দাদা প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি। আরে কি বোঝানোর চেষ্টা করছিস আমায়? আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা? তোর এই ভালোবাসার ভূতটা আমি আজকেই ভাগাচ্ছি। দাদা কি করছো এটা? দাদা না, দাদা ছাড় আমায়। দাদা আমি তোমাকে বললাম তো তুই ছাড় আমায়। দাদা না। এটা কি? গুলির আওয়াজ? আপনারা কোনো আওয়াজ পেয়েছেন? হয়তো বাইরে কেউ দীপাবলির বাজি ফাটাচ্ছে। এটা কি হলো? এই তো গুলির শব্দ। চলো 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 দেখি। চলো 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 দেখি। চলো চলো সবাই মিলে চলো চলো। এটা কিন্তু বাজির শব্দ নয়, গুলির শব্দ। আর এটা এখান থেকেই এসেছে। চলো 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 গিয়ে দেখি। চলো গুলির শব্দ। চলো নিশ্চিত ওটা গুলির শব্দ ছিল। চলো চলো দেখি। দরজা খোলো। কে আছো ভিতরে? কি হয়েছে দাদা? কি হলো? মনে হচ্ছে ভিতরে কেউ আছে। এখান থেকেই তো আওয়াজ এলো, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না কেন? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলো, দরজাটা ভেঙে ফেলুন দরজাটা। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। দরজা ভাঙবেন না, আমি এক্ষুনি গিয়ে ম্যানেজার সাহেবকে ডেকে নিয়ে আসছি। খুন, এটা খুন। আরে কে? এই রুমটা তো ব্রিজেশ কুমারের রুম। ও মাই গড, মিস্টার ব্রিজেশ কুমার মনে হয় নিজেকে গুলি করেছেন। দাঁড়াও, হাত লাগাবে না। সিআইডি কে ডাকো। আরে এনাকে কেউ ধরুন, ধরুন। আসুন স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। আপনি কে? স্যার আমি হোটেলের ম্যানেজার। আপনি ফোনে বললেন যে হোটেলে কেউ মারা গিয়েছে। হ্যাঁ, আমাদের একটা রুমে একটা মৃত্যু হয়েছে, মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা? হ্যাঁ স্যার। লোকটা কে? মিস্টার ব্রিজেশ কুমার। কদিন থেকে আছে এই হোটেলে? স্যার 4 দিন আগে দিল্লি থেকে এসেছিল কোনো কাজের জন্য। তারপরে বলেছিলেন যে যতদিন থাকার জায়গা না পাচ্ছি ততদিন হোটেলেই থাকবো। মানে তাড়াতাড়ি এই শহর থেকে যেতেন না? মনে তো হচ্ছিল যে উনি এখানেই থেকে যাবেন। লোকটা দিল্লি থেকে এলো আর এখানে এসে আত্মহত্যা করলো। চলো গিয়ে দেখি। সরুন প্লিজ, আপনারা সরুন সরুন দেখি সরুন সরুন প্লিজ। আচ্ছা, এই লোকটা কি কাজ করতো আপনি কি কিছু জানেন? না স্যার, শুধু এইটুকুই জানি যে উনি দিল্লি থেকে এসেছিলেন। আচ্ছা, দিল্লি থেকে? আপনি জানলেন কি করে এই রুমে লাশ আছে? সবাই গুলির আওয়াজ পেয়ে দৌড়ে দরজার কাছে চলে এসেছিল। ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। তখন আমি মাস্টার কি দিয়ে দরজাটা খুলি। ভেতরে এসে দেখলাম ওনার লাশ পড়ে রয়েছে। মাস্টার কি? ওই যে আপনার মাস্টার কি আছে সেটা দিয়ে হোটেলের সমস্ত দরজা খোলা যায়? আগে হ্যাঁ স্যার, সব রুম খোলা যায়। আচ্ছা, আর এই মাস্টার কিটা থাকে কার কাছে? ওটা তো শুধু আমার কাছেই থাকে স্যার। দেখান তো একটু। এই যে দেখুন। আচ্ছা, যখন গুলি চলেছে তখন আপনি কোথায় ছিলেন? আমি তো আমার ঘরে ছিলাম স্যার। ওয়েটার এসে বলল যে কিছু একটা হয়েছে, তখন আমি এখানে এলাম। আচ্ছা, আপনারা যখন এই রুমে এলেন তখন এখানে কেউ ছিল? না স্যার, এখানে তো কেউ ছিল না। স্যার, এই বন্দুক থেকে গুলি তো চালানো হয়েছে। আচ্ছা, এটা আবার আত্মহত্যা নয় তো? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এই লোকটার কাছে বন্দুকটা এলো কিভাবে?
স্যার হ্যাঁ, এই দেখুন পাসপোর্ট। আমেরিকান পাসপোর্ট? ইয়েস স্যার, ও এখানে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিল। ও অভিজিৎ, একজন আমেরিকান সিটিজেনের হোটেলে খুন হওয়া মানে বড় ষড়যন্ত্র। স্যার এ আবার কোনো গোয়েন্দা বা গুপ্তচর নয় তো? সেটাই তো বলতে চাইছিলাম, এটা খুব বড় চক্রান্ত হতে পারে। মুস্কান, এর সুটকেসটা খুব ভালো করে চেক করো, দেখো কিছু না কিছু নিশ্চয়ই পাবে। ইয়েস স্যার। অর্ডিনারি লোকের কাছে গান থাকা ঠিক না, আর যারা অপরাধের কাজ করে তাদের কাছে থাকা স্বাভাবিক। অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে। ইয়েস স্যার। ইনি আবার ভয়ের জন্য আত্মহত্যা করেনি তো? এই পাসপোর্টটাই সমস্ত কিছু উল্টে পাল্টে দিয়েছে। খুব তাড়াতাড়ি এই বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। আপনার কাছে এর দিল্লির অ্যাড্রেস আছে? হ্যাঁ আছে স্যার, এখনই পাঠিয়ে দিচ্ছি। ফেডরিক, ইয়েস স্যার। ম্যানেজার বাবুর সঙ্গে যাও আর এর অ্যাড্রেস নিয়ে এসো, আর এর বাড়ি আর আত্মীয় স্বজনদের সবাইকে জানিয়ে দাও। ইয়েস স্যার। আসুন দেখি, যে যান নিজের রুমে চলে যান। আসুন প্লিজ যান, আসুন আসুন। বিবেক স্যার। যে কয়জন লোক এই হোটেলে আছে ওদের সবার লিস্ট বানাও, আর চুপিসারে ওদের ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে নাও। মনে রাখবে, চুপিসারে। এটা শুধু সুইসাইড নয়, মনে হয় অন্য কিছু। ফেডরিক, শক্ত করে ধরেছ তো? ইয়েস স্যার। এবার বন্দুকটা সোজা করো আর কানের নিচে নামাও। স্যার কিছু হবে না তো? তুমি বন্দুকটা ভালো করে চেক করে নিয়েছো তো? এতে আবার বুলেট নেই তো? না স্যার, আমি সব গুলি বের করে নিয়েছি। ঠিক আছে, এবার রেডি হও। ডক্টর অলোকা, দেখুন ফেডরিকের হাত সোজা আছে তো? একটা লোক নিজেকে গুলি করতে গেলে এইভাবে করে। আমি মানছি স্যার, মারতেই পারে। দেখো ফেডরিক্স, বন্দুকটাকে এইভাবে ধরে ট্রিগারে চাপ দাও। চালাবো স্যার? আরে চাপ দাও, বন্দুকটা খালি বলছো তো? হ্যাঁ। চাপ দাও। স্যার। ফেডরিক, তুমি যে বললে গানটা খালি? খালি তো ছিল স্যার। তাহলে এই দেখুন, এই ম্যাগাজিনটা দেখুন স্যার, পুরোটাই তো খালি। স্যার, হ্যাঁ, কেউ একটা গন্ডগোল পাকিয়েছে। মুস্কান, তুই কিছু করিসনি তো? স্যার ওটা আমি ডামি ফায়ার দিয়েছিলাম ব্যারেলে। কেন? ওই গান পাউডার কোথায় লাগে সেটা দেখার জন্য। স্যার এই দেখুন, ড্যামি ফায়ার হওয়া সত্ত্বেও গান পাউডার লেগে রয়েছে গালেতে। হ্যাঁ, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হয়তো ওটা চুলের ভেতরে আছে, আর বুলেটটাও তো চুলের পেছনে লেগেছিল। কিন্তু স্যার আপনি দেখুন, বন্দুক হাত থেকে বেশ দূরেই পড়ে রয়েছে, কিন্তু বেশিরভাগ কেসে দেখা যায় বন্দুক হাতের পাশেই পড়ে থাকে। মৃত্যু যেহেতু সেই সময় হয়ে যায়, তাই বন্দুক এইখানেই পড়ে যাওয়া উচিত। স্যার, আমি এর মাথা থেকে যে গুলিটা বার করেছি সেটা এই বন্দুকের সাথে ম্যাচ করেছি। তাহলে ম্যাচ হয়নি? না স্যার। এবার স্যার এটা খুন হয়েছে, আত্মহত্যা নয় স্যার। গুলি খুব পাশ থেকে চলেনি, বলতে পারেন ঘরের ভেতরেই চলেনি। গুলি কোথাও বাইরে থেকে চলেছে। কিন্তু এ তো রুমের ভেতরেই ছিল যখন মারা গেছে। এ হলো ব্রিজেশ কুমারের স্ত্রী দিব্যা, আর আমি হলাম এর হতভাগ্য বাবা সুভাষ। হ্যাঁ, কিন্তু আপনারা জানলেন কি করে যে নাম আর অ্যাড্রেসটা হোটেলের রেজিস্টারে লেখা? সেটা তো অন্যরকম। ওটা আমাদের পরিচিত একজনার, উনি আমাদের বললেন, আর আমরা আমেরিকা থেকে চলে এলাম। আমেরিকা থেকে? হোটেলের রুম থেকে আমরা একটা আমেরিকান পাসপোর্ট পেয়েছি।
কিছু বুঝতে পারছি না স্যার, এই সাসপেন্সটা কি? আপনার জামাই একজন আমেরিকান সিটিজেন আর আপনিও আমেরিকা থেকে এসেছেন, ও হোটেলে এসে উঠল। ও এখানে আসার জন্য পাগল হয়ে গিয়েছিল, বলছিল যে আমি ইন্ডিয়া যাব, আমি ওখানেই কাজ করব, ওখানেই থাকব। আমরা ওকে বোঝাতেই এখানে এসেছি। তো বোঝাতে পারেননি? না, বুঝতে তো চাইলো না। তাহলে ওকে খুন কে করলো? খুন? ওকে কেউ খুন করেছে? হ্যাঁ, খুন। আপনি কি বলতে পারবেন ওর কোনো শত্রু ছিল? চেনেন আপনি কাউকে? আগে না। আর আপনি? আগে না। তাহলে ইন্ডিয়াতে ওকে কে খুন করতে পারে? দেখুন, আপনারা সত্যি করে বলুন যে ব্যাপারটা কি। আমেরিকাতে ও আপনাদের সঙ্গে কোনো খারাপ কাজ করেছিল আর এখানে কি এসে লুকিয়ে পড়েছিল? এসব কি বলছেন আপনি? আচ্ছা, কেউ কি ওর পিছু নিয়েছিল? আমরা কিছু জানি না। আরে প্রত্যেক কথাতেই না না, কিছু না থাকলে খুনটা কেন হলো? আপনারা এটা খুব ভালো করে জানতেন যে আমেরিকাতে ও কোনো খারাপ কাজ করতো, হয় ও গোয়েন্দা ছিল, না হলে গুপ্তচর, না হলে সিআইএ বা এরকম কিছু। আমার তো সন্দেহ হচ্ছে যে কি সন্দেহ? হয়তো আপনারাই কিছু করেছেন। একে তো আমার স্বামীকে খুন করা হয়েছে, আর তারপর আপনারা আমাদেরকে দোষারোপ করছেন। একজন আমেরিকা থেকে আসলো, তার কোনো শত্রুও নেই, কিন্তু তার ওয়াইফ আর শ্বশুর তাকে ফলো করতে করতে ইন্ডিয়াতে আসলো, ওর সঙ্গে দেখাও হয়, আর তারপরেই ওকে কেউ গুলি করে, অথচ ওই রুমের ভেতরে কোনো চুরিই হয়নি। স্যার, ওখান থেকে আপনারা কোনো আংটি পেয়েছেন? আংটি? হ্যাঁ, একটা হীরের আংটি। না, আমরা তো কোনো আংটি দেখতে পাইনি। খুব দামি ছিল ওটা, ওর ভিতরে কিছু লেখা ছিল। বিবেক, লিস্টটা হয়ে গেছে? হ্যাঁ স্যার, যে নামগুলো রেজিস্টারে পেয়েছি সব নোট করে নিয়েছি স্যার। প্রত্যেকটা জায়গায় নিজে গিয়ে দেখবো যে তারা কারা। ভেরি গুড। সব। হ্যাঁ, ব্রিজেশ কুমারের লাশ এখানে পড়েছিল এইভাবে, আর ওর বন্দুক এখানে ছিল। হয়তো স্যার এখান থেকে কেউ দাঁড়িয়ে গুলি করেছিল, কারণ লাশটা ওইখানে পড়েছিল আর গুলিটা বাঁ দিকে লেগেছিল স্যার, বাঁ দিকে। গুলির আওয়াজ শোনার পরেই বাইরে লোক জড়ো হয়ে গিয়েছিল, মানে খুনি সেই সময় ঘরের মধ্যেই ছিল। তার মানেটা পরিষ্কার, গুলি করার পরেই খুনি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। স্যার, এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর দুটোই রাস্তা, একটা হচ্ছে দরজা আর দ্বিতীয়টা হচ্ছে এই জানালা। হ্যাঁ স্যার, খুনি এখান থেকে অনায়াসে বেরিয়ে যেতে পারে, একটাই ফ্লোর এখান থেকে অনায়াসে লাফ দিতে পারে। যদিও এখান থেকে যেতে পারে, তাহলে ভেতরে আসতেও পারে, তাহলে হয়তো গুলি এখান থেকে চালানো হয়েছে। স্যার, যে গুলিটা এখান থেকে চালানো হয়েছিল সেটা ব্রিজেশ কুমারের মাথায় পাওয়া গেছে, কিন্তু যে গুলিটা এই গান থেকে চালানো হয়েছিল সেটা কোথায় গেল? স্যার, এখানে রুমে তো কোথাও নেই স্যার। যদি গুলিটা এই রুমে না থাকে, তাহলে গুলি রুমের বাইরে থাকবে। হয়তো খুনি এখানে দাঁড়িয়ে ছিল, ও এখানে গানটা ফেলে দেয়, আর ফেলবার আগে একটা গুলি বাইরের দিকে ফায়ার করে। ফায়ার যদি করে থাকে, তার মানে বুলেটটা বাইরেই কোথাও থাকবে। অভিজিৎ, ওখানে কিছু থাকতে পারে। যাও গিয়ে দেখো, দেখো ওখানে কি আছে। আরো একটা কথা, ব্রিজেশের ওয়াইফ দিব্যা একটা ডায়মন্ড রিং এর কথা বলছিল। মুস্কান, ওই ডায়মন্ড রিং পাওয়া গেছে কি? না স্যার, এখন অবধি নয়। খোঁজো ওই ডায়মন্ড রিংটাকে, হয়তো ওই ডায়মন্ড রিং এই আমরা কোনো সূত্র খুঁজে পাবো। ম্যানেজার বলছিল যে গত 3 দিন ধরে এই রুমটা খালি ছিল, মানে গত 3 দিনে এই ঘরে কেউ আসেনি। কাঁচ কিন্তু ভাঙেনি, তার মানে গুলি ঘরের ভেতরে ঢোকেনি। দয়া! হ্যাঁ স্যার। ওই জানলার ফ্রেমে গুলি আটকে আছে। ইয়েস স্যার। এই জানলার ফ্রেমে হতে পারে, দেখো।
ওই দিকটা দেখো। ফ্রেডি এখানে আছে, একটু ফরসেপটা দাও তো। এখন দেখি এই গুলিটা ওই বন্দুক থেকে চলেছে কিনা। বলুন ডক্টর অলকা, আমরা আবার এলাম। কোনো ব্যাপার নয়, আমার কোনো সমস্যা নেই। শুধু আপনাদের দুজনকে আমি চা কফির কথা বলতে পারবো না। আরে চা কফির কথা ছাড়ুন, জানি না ওর মধ্যে কোন কেমিক্যাল ঢেলে দেবেন। যাই হোক, এটা বলুন যে দ্বিতীয় বুলেটটা কি বলছে? কি বলবে, কেঁদে ফেললো। আচ্ছা, আর বলছিল যে আমাকে মাফ করে দাও। আমি সবাইকে বিব্রত করার চেষ্টা করেছিলাম। আমার ব্রিজেশ কুমারের মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নেই। আছে ডক্টর অলকা, সম্পর্ক আছে। এই বুলেটটা ব্রিজেশ কুমারের রুমেই চালানো হয়েছিল, বুঝেছেন? আমি কখন না বললাম স্যার? গুলি এই বন্দুক থেকেই চলেছে, যেটা আপনি ওই ঘর থেকে পেয়েছিলেন। এই গুলি আর এই বন্দুক দুটো ম্যাচ হয়ে গেছে। গ্রেট জব ডক্টর অলকা, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবারে সব ব্যাপার একদম পরিষ্কার হয়ে গেছে। কেউ জানলা দিয়ে ব্রিজেশ কুমারকে গুলি করে, তারপর সেই জানলা দিয়েই ও রুমের ভিতরে ঢোকে, আর রুমের ভিতরে ঢুকে চটপট ব্রিজেশ কুমারের বন্দুকটা খুঁজে বের করে, আর তারপর ঘরে গিয়ে বন্দুক চালিয়ে এটা প্রমাণ করতে চায় যে ব্রিজেশ কুমার আত্মহত্যা করেছে। আর তারপরে হয়তো ওই জানলা দিয়েই পালিয়ে গেছে, বা হয়তো দরজার পাশে যে করিডোর আছে সেখান দিয়ে পালিয়ে গেছে। স্যার এটা থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার। সেটা কি? যে খুনি ব্রিজেশ কুমারকে খুন করেছে সে জানতো যে ব্রিজেশ কুমারের কাছে একটা বন্দুক আছে। সে ব্রিজেশ কুমারকে খুব ভালো করে চিনতো স্যার। কারেক্ট, ও নিশ্চয়ই খুব ভালো করে চিনতো। না স্যার, আমি সারা ঘর পুরো জিনিস বারবার করে দেখেছি, কিন্তু ওই রিং কোথাও পেলাম না। স্যার জানি না ব্রিজেশের কাছে ওই আংটিটা ছিল কিনা। যদি আংটি নাই থেকে থাকে তাহলে ব্রিজেশের স্ত্রী ওই আংটিটার ব্যাপারে বারে বারে কেন বলছিল? আমরা মৃত্যুর খবর দিচ্ছিলাম আর উনি আংটির ব্যাপারে বলছিলেন। স্যার আমার মনে হচ্ছে এই খুন বাপ মেয়ে দুজন মিলেই করিয়েছে। ওরাই কাউকে টাকা দিয়েছে খুন করার জন্য। স্যার কোনো আংটি ঠাংটি নেই, এসব বাজে একটা গল্প। স্যার আপনি ঠিক বলছেন। এই দেখুন, ডিভোর্সের অ্যাপ্লিকেশন। ডিভোর্সের অ্যাপ্লিকেশন ব্রিজেশ কুমার দিয়েছে? আমার স্ত্রী দিব্যার সঙ্গে অবিনাশ নামে একজনের অ্যাফেয়ার চলছে, এর প্রমাণ আমি কোর্টে দিতে পারি। সেই জন্য আমি প্রার্থনা করছি যে আমার স্ত্রীর থেকে ডিভোর্স দেওয়া হোক আর 3 কোটি টাকার খোরপোশ দেওয়া হোক। একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে 3 কোটি টাকা চাইছে? ওনাদের আমি আগেই বলেছিলাম আপনাদের দুজনকে আমার সন্দেহ হচ্ছে। স্যার আমার মনে হচ্ছে ব্রিজেশ কুমার এনাদের ওপরে এতটাই বিরক্ত হয়েছিলেন যে উনি আমেরিকা থেকে এখানে চলে আসেন। এনাদের সহ্য হয়নি, তাই ওনাকে খুন করে দেয়। স্যার। হ্যাঁ বিবেক। স্যার আই এম সরি স্যার। কিসের জন্য? স্যার যে লিস্টটা আমি বানিয়েছিলাম সেটা তাড়াহুড়ো চেক করেছিলাম স্যার। তো এক্ষুনি জানতে পারলাম যে ব্রিজেশ কুমারের ওয়াইফ আর শ্বশুর এখানেই আছেন স্যার। হোয়াট? এখানে মানে কি বলতে চাইছো? এখানেই, এই হোটেলেই। এই হোটেলেই? হ্যাঁ স্যার। আর ওরা তো আমাদের বলেনি। ওরা এখনো এখানেই আছে? বলতে পারবো না, বোধহয় আছে স্যার। আপনারা? হ্যাঁ আমরা। যে হোটেলে আপনার স্বামী খুন হয় সেই হোটেলে এসে উঠেছেন, এটা আমাদের বলেননি? হ্যাঁ কেন? আসলে আমাদের বলার মতন সুযোগই হয়নি। আচ্ছা, আপনার বাবা কোথায়? কোথায় আপনার বাবা? এখানেই ভিতরে আছে। চলুন দেখাবেন। ও এখানে উঠেছেন, এই কথাটা বলেননি কেন? বললাম না, বলবার সুযোগ পাইনি। আপনারা ব্রিজেশের সঙ্গে দেখা করতে গেছিলেন আর ব্রিজেশ আপনাদের কথা মেনে নেয়নি, আর তারপরে ওর ওপর কেউ গুলি চালায়, বুঝেছেন? কেউ কেউ কেন মারবে ওকে গুলি? আপনার আর ব্রিজেশের ডিভোর্স হতে যাচ্ছিল না? হ্যাঁ ডিভোর্স? হ্যাঁ। আর আমার? হ্যাঁ আপনার।
এই কথা আপনাকে কে বললো? এই দেখুন, পেপারটা দেখুন। যদি ওই আংটিটা পাওয়াও যায় তাহলে ওর থেকে আর কি পাওয়া যাবে আমি বুঝতেই পারছি না। স্যার কিছু গোলমাল আছে, ওই মেয়েটা মিথ্যে বলছে। দেখেছো বাবা, আমি তোমাকে বলেছিলাম না ও আমার থেকে মুক্তি পেতে চায়। ও তো ডিভোর্সের পেপারও তৈরি করে ফেলেছে। আর এটাও লিখেছে আপনার কারোর সাথে কোনো অ্যাফেয়ার আছে, তাই ও ডিভোর্স দিতে চাইছিল, বুঝেছেন? আমার কারোর সাথে কিছু চলছে না। আমরা তো ওকে নিয়ে যেতে এসেছিলাম। স্যার, হ্যাঁ মুস্কান। স্যার এই দেখুন, কিছু পেয়েছি। স্যার এখানে কোনো মেয়ে এসেছিল। মেয়ে? ইয়েস স্যার। কি বেডের নিচে মেয়ে? স্যার, যদি আমার অ্যাফেয়ার চলতো কারোর সাথে, তাহলে আমি ইউএস থেকে এখানে আসতাম না ওর সাথে দেখা করতে। মানে সবই ভুল? হ্যাঁ, এটা মিথ্যে। আসলে সত্যিটা তো এটাই যে ইন্ডিয়াতে ওর কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। কি? ব্রিজেশের সঙ্গে অ্যাফেয়ার? স্যার এই সিকোয়েন্সটা কোনো মেয়ের জামা থেকে খুলে গেছে। আই এম শিওর যে এই রুমে কোনো মেয়ে ঢুকেছিল। হয়তো এই টুকরোটা যে মেয়েটার, সেই খুনি। আমরা জানতে পেরেছিলাম যে ওর ইন্ডিয়াতে কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে, আর সেই জন্যই সে ইন্ডিয়াতে থাকতে চাইছিল। স্যার মনে হয় ও সত্যি বলছে। এই দেখুন, এটা ব্রিজেশের বেডের তলায় পাওয়া গেছে। দেখলেন তো, আমার মেয়ে ঠিকই বলছিল, ব্রিজেশের অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার চলছিল। তার মানে ওই মেয়েটি ব্রিজেশের সঙ্গে দেখা করতে এসেছিল ওর রুমে। ব্রিজেশ সকালবেলায় তো অফিসে গেছিল, 7টার সময় ব্যাক করেছে। আর ওনার মৃত্যু 9:30 নাগাদ হয়েছে। তার মানে ওই মেয়েটা 7টা থেকে 9:30টার মধ্যে ব্রিজেশের রুমে এসেছিল। কে ছিল সেই মেয়েটা? স্যার অভিজিৎ স্যার এই ব্যাপারে ম্যানেজার আর হোটেলের স্টাফেদের সাথে কথা বলছে। আচ্ছা, কোনো মেয়ে কি ব্রিজেশ কুমারের সঙ্গে দেখা করতে এই রুমে কি আসতো? জানি না স্যার, উনি অফিস থেকে আসলেই ওনার রুমে বোর্ড লাগানো থাকতো, ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করবে না বোর্ড ঝুলানো থাকতো? স্যার, তার মানে ব্রিজেশ কুমারের সাথে দেখা করতে রোজ কেউ আসতো স্যার? আচ্ছা, কোনো ওয়েটার আছে যে ওনার রুমে যাতায়াত করতো? হ্যাঁ স্যার। তোমাদের মধ্যে কে ব্রিজেশের রুমে যেত? শুনলাম ব্রিজেশ কুমারের বডিটা ছোঁয়ার নাকি তোমার খুব তাড়া ছিল। হ্যাঁ? না স্যার। তুমি যেতে ওনার রুমে? হ্যাঁ স্যার, গিয়েছিলাম স্যার, 7-8 বার গিয়েছিলাম। তাহলে আগে বলনি কেন? আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, তুমি রুমের মধ্যে কিছু দেখেছিলে? কোনো অদ্ভুত কিছু? ব্রিজেশ কুমার রোজ দুজনের খাবারের অর্ডার দিতেন, কিন্তু কি? হ্যাঁ কিন্তু স্যার। কি? মিস্টার ব্রিজেশ কুমার কোনোদিন নিজের দরজা পুরো খুলতেন না। তার মানে ওর রুমে কেউ থাকতো? হ্যাঁ স্যার। স্যার, ডেফিনেটলি অ্যাফেয়ার চলছিল স্যার। অবশেষে দেখছি এ তো অন্যরকম, নারী ঘটিত ব্যাপার। মানে যা কিছু হয়েছে হয়তো ওই মেয়েটার কারণেই হয়েছে। স্যার, এই মেয়েটাই খুন করেছে। স্যার, আমরা এই ব্রিজেশ কুমারের অফিসে যাই। জেনারেলি লোক নিজের অফিসে নিজের পার্সোনাল কথা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা আলোচনা করে। হতে পারে ওখানে কেউ কিছু জানে। তাহলে ওর অফিসেই যাওয়া যাক। হয়তো ব্রিজেশ কুমারের ইতিহাসের পাতা ওখানে গিয়েই খুলবে। স্যার, এই অফিসে সব ইয়াং স্টাফ, কার সাথে কার সম্পর্ক ওরা সবাই জানে কার কি চলছে।
আচ্ছা, ব্রিজেশের সঙ্গে কার অ্যাফেয়ার ছিল আপনি কি জানেন? ব্রিজেশ তো কদিন মাত্র এসেছে, ওর ব্যাপারে বেশি কিছু জানি না। ও তো বিবাহিত ছিল, ওর কি করে গার্লফ্রেন্ড থাকতে পারে? কেন, বিবাহিত লোকেদের কি গার্লফ্রেন্ড থাকতে পারে না? হতে পারে স্যার, কিন্তু ব্রিজেশ ওদের মধ্যে পড়ে না। ও তো খুবই ভদ্র আর শান্ত ছেলে ছিল। থ্যাঙ্কস বিবেক। স্যার, জানতে পেরে গেছি। কি জানতে পেরেছেন? স্যার, একটা মেয়ে ব্রিজেশের সঙ্গে দেখা করতে রোজ ব্রিজেশের ঘরে আসতো। আচ্ছা, রোজ ওর রুমে আসতো? মিস্টার খান্না, আপনি ব্রিজেশের রুম দেখান যেখানে উনি বসতেন। এই রুমটাকে খুব ভালো করে চেক করো। আমি শিওর ওই মেয়েটার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানতে পারা যাবে। কোনো ফোন নাম্বার, কোনো ক্লু, কোনো ফটো কোনোভাবেই যেন বাদ না যায়। ওকে? ইয়েস স্যার। স্যার। হ্যাঁ ফ্রেডরিক্স, এই দেখুন স্যার, কি পেয়েছি। ফুলের বুকে পাঠানো হয়েছিল স্যার। রুম নাম্বার 210-এ, হোটেল ভ্যালি ভিউ। স্যার, এটা তো সেই হোটেল যেখানে ব্রিজেশ কুমার উঠেছিল। হ্যাঁ স্যার, ওখানেই, রুম নাম্বার 202-এ। রুম নাম্বার 202-এ ব্রিজেশ ছিল, আর রুম নাম্বার 210-এ ফুলের তোড়া পাঠানো হয়েছিল, আর তাও সেটা ব্রিজেশই পাঠিয়েছিল। বিবেক স্যার, লিস্টটা ভালো করে চেক করো, দেখো রুম নাম্বার 210-এ কে উঠেছিল। স্যার, এই দুটো রুম 202 আর 210 একই কোম্পানি বুক করেছে স্যার। এটাই যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই কোম্পানি? ডেকে আনো তো, চট করে মালিককে ডেকে আনো। ইয়েস স্যার। এই ব্রিজেশ কুমার আমেরিকা থেকে ভালো একটা চাকরি ছেড়ে এখানে এসে উঠেছিল, তার মানে নিশ্চয়ই কোনো জোরালো কারণ ছিল। হোটেল ভ্যালি ভিউতে আপনার কোম্পানি দুটো রুম বুক করেছিল, রুম নাম্বার 202 আর রুম নাম্বার 210। 202-এ মিস্টার ব্রিজেশ ছিলেন, এই 210-এ কে ছিল? অ্যাকচুয়ালি স্যার, ওই ঘরটা আমার মেয়ে রিচার জন্য ছিল। হোয়াট? আপনার মেয়ে? আগে হ্যাঁ স্যার, আসলে রিচা ব্রিজেশকে ভালোবাসতো। অফিস শেষ হয়ে যাবার পরে ওর সাথে দেখা করতে যেত। যখন খুন হয়েছিল ও কোথায় ছিল? বলুন। ও ব্রিজেশের ঘরে ছিল। কি? কিন্তু স্যার, ও খুনটা করেনি। খুন হওয়ার সময় আপনার মেয়ে সেখানে উপস্থিত ছিল। আপনি তাড়াতাড়ি ডাকুন রিচাকে। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, ও একেবারে নির্দোষ, ও কিচ্ছু করেনি। রিচা কোথায়? ও লোনাভলা গেছে। লোনাভালা? কবে? ওর ফার্ম হাউসে। লোনাভালা? পালকি রেডি করো, কনেকে আনতে যেতে হবে। আগে রিচা কোথায়? নিখিল, নিখিল বলে দাও রিচা কোথায়। এনারা সবকিছু জানতে পেরেছেন। রিচা 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 বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে ও? এই দাঁড়াও। ফ্রেডরিক্স, বিবেক, রুমটাকে ভালো করে তল্লাশি করো। স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, রিচা বাড়িতে নেই স্যার। রিচা কোথায় গেছে? ও আসলে স্যার, আমরা দুজন আজকে সকালে শপিং করতে গেছিলাম, আর মনে হয় ভুল করে রিচা ওর ক্রেডিট কার্ডটা ওখানেই ফেলে এসেছে। ওই দোকানদার ফোন করেছিলেন স্যার, ও হয়তো নিজের কার্ডটা আনতে গেছে। কার্ড আনতে গেছে? ভালো অজুহাত।
ভালো অজুহাত দেখিয়েছো। কোনো অজুহাত না স্যার, ওই দোকানদার ফোন করেছিল, রিচা নিজের কার্ডটাই আনতে গেছে। ঠিক আছে, একটা কাজ করি, তুমি আমাদের ওই দোকানে নিয়ে চলো। স্যার ও আসবেই, ওখানে যাওয়ার দরকার নেই স্যার। আমরা এখানে পিকনিক করতে আসেনি, বুঝতে পেরেছো? ওই দোকানে আমাদের নিয়ে চলো এখনই। নিখিল, ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, ওর কপালে যা লেখা আছে। তুমি সিআইডিকে বলে দাও দোকানটা কোথায়। ঠিক আছে, চলুন। কিন্তু এইবার কোনো চালাকি নয়, বুঝেছো? এক্সকিউজ মি দাদা। হ্যাঁ, এই ফটোটা দেখুন। এই মেয়েটা কি আপনার কাছে ওর ক্রেডিট কার্ড নিতে এসেছিল কি? এই ম্যাডামকে আমি সকালে এই স্যারের সাথে দেখেছিলাম, এরাই সকালবেলা দোকানে এসেছিল। কিন্তু কিছুক্ষণ আগে আপনিই তো ফোন করে বললেন যে ওর ক্রেডিট কার্ডটা এখানে পড়ে আছে। আমি ফোন করেছিলাম? এইসব কি বলছেন স্যার, আমার কাছে আপনার ফোন নাম্বার কি করে আসবে? তুমি ফোন করোনি? না স্যার। গন্ডগোল হয়ে গেছে, মনে হচ্ছে ওকে কেউ ফলো করে এখানে এসেছিল। আরও জানতো যে রিচা লোনাভলা গেছে, তাই মিথ্যে ফোন করে ওকে ডেকে নিয়েছিল এখানে। হয়তো এটা তারই কাজ যে ব্রিজেশকে খুন করেছিল। রিচা ওকে দেখে ফেলেছিল, তাই এবারও রিচাকেই খুন করতে চাইছে। তার মানে আমার মেয়ের প্রাণ যেতে পারে। হে ভগবান, হঠাৎ করে কি সব হতে শুরু করলো? নিখিল, রিচা বাড়ি থেকে কিসে করে বেরিয়েছে? আগে আমাদের গাড়িতে। গাড়িটা কোন রঙের ছিল? সিলভার রঙের গাড়ি। সিলভার কালারের গাড়ি? এই জায়গাটা ভালো করে খুঁজে দেখতে হবে, হতে পারে ওরা এখন এখানেই আছে। আপনারা একটা কাজ করুন, আপনারা বাড়িতেই থাকুন, আপনাদের সঙ্গে পরে আমরা কন্ট্যাক্ট করছি। ওকে স্যার, প্লিজ প্লিজ আমার মেয়েকে রক্ষা করবেন প্লিজ। আমরা অবশ্যই চেষ্টা করছি। শুনুন, আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? এই মেয়েটা? এই মেয়েটা তো একটা গাড়িতে ছিল, ও খুব কান্নাকাটি করছিল। ওই গাড়িটা কোথায় গেল? ওই গলিতে। ওদিকে? হ্যাঁ, ওখানে। থ্যাঙ্কস। ওয়েলকাম। স্যার, ওই যে গাড়িটা। রক্ত? স্যার, এখানে অনেকটাই রক্ত দেখছি, হতে পারে রিচার কোনো ক্ষতি হয়েছে। দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের রিচাকে খুঁজতে হবে। রক্তটা টাটকা, মনে হয় আশেপাশেই কোথাও আছে। মুস্কান, বিবেক, তোমরা ওদিকে যাও। অভিজিৎ, হেড্রিক, তোমরা এদিকে। রক্ত? স্যার, চিৎকারটা ওই দিক থেকে এলো। লেটস গো। ছেড়ে দাও আমাকে, যেতে দাও প্লিজ। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার বোনের সংসারটা শেষ করে দিয়েছো, আর আমাকে জিজ্ঞাসা করছো যে কি করেছি আমি? আমি তো তোমার বোনকে চিনিও না। তুমি দিব্যাকে জানো না? আমার বোনকে চেনো না তুমি? তুমি তুমি ওর স্বামীকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছো, আর তুমি আমাকে বলছো যে তুমি ওকে চেনো না? তুমি দিব্যার ভাই? হ্যাঁ, আমি দিব্যার ভাই। বলো, তুমি ব্রিজেশকে নিজের প্রেমের জালে ফাঁসালে কেন? বলো, তুমি কি জানতে না যে ও বিবাহিত? আমি ওকে সত্যি সত্যি খুব ভালোবাসি।
ছেড়ে দাও বাবা। এ নাও, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। দ্বিতীয়বারও বেঁচে গেল। প্রথমবার যখন আমি ওকে গুলি করেছিলাম তখন সেটা ব্রিজেশের গায়ে লেগেছিল, আর সে মারা গেল, আর আমার বোন বিধবা হয়ে গেল। সেটা তো এমনি এমনি হয়নি, যা হয়েছে তোমার জন্য হয়েছে। ব্রিজেশকে গুলি মারলে কি করে? জানলার মধ্যে দিয়ে আমি ওর দিকে গুলি করেছিলাম, কিন্তু ব্রিজেশ মাঝখানে চলে এলো আর ওই গুলিটা ওর গায়ে লেগে গেল, আর এ সেখান থেকে পালিয়ে গেল। আর তারপর তুমি জানলা থেকে লাফ দিয়ে ভিতরে ঢোকো, তারপর দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসো, চিৎকার শুরু করে দাও, যাতে কেউ বুঝতে না পারে খুনি গেল কোথায়। এই অতিরিক্ত ভালোবাসাই তো মানুষের জীবন কেড়ে নেয়। ভালোবাসা যে অন্ধ, তাই না? কিন্তু আইন একটাই জিনিস দেখতে পায়, খুন আর খুনি। তুমি একটা খুন করেছো, আর তার শাস্তি তুমি পাবে, হয়তো ফাঁসি হবে তোমার।